বঙ্কিমচন্দ্র নারী চরিত্র নিয়ে কাজ খুব কম হয়েছে, মানে টেলিভিশনের কাজ হলেও সিনেমায় কাজ কম হয়েছে। সেটা নিয়ে তুমি কাজ করলে এবং সেখানে তুমি একটা হলিউডের যাকে বলে হেল্প পাচ্ছ। হ্যাঁ, এটা তো মানে ইউএস, ইউকে, ইন্ডিয়া প্রজেক্টকে, হ্যাঁ মানে ওদের কোনো প্রোডাকশনকে ইনক্লুড করা তোমার। এটা প্রথম ইন্ডিয়া ইউকে অফিশিয়াল কো প্রোডাকশন, আচ্ছা, মানে ভারত সরকার এবং ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করছে। লোকেশনগুলোই দেখার জন্য বোধহয় আগে সিনেমা দেখতে যেতে হবে। এখানে এই ধরনের লোকেশনে বাংলা ছবি চট করে হয়নি এখন অবধি। আলো, ছায়া, শব্দ এবং গল্প, এই চারের মিশ্রণে তৈরি হয় সিনেমার জাদু, কি তাই তো? আর এই জাদুর নেপথ্যে থাকেন একজন স্বপ্নদ্রষ্টা। আমি মনীষা, জিও বাংলার জিও আড্ডা শো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ এমনই একজন স্বপ্নদ্রষ্টার সাথে আমরা কথা বলবো, যিনি বইয়ের ইতিহাসকে সিনেমার পর্দায় তুলে ধরেন। আসুন তাহলে পরিচয় করে নিই ডিরেক্টর শুভ্রজিৎ মিত্রর সাথে। থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য। ওয়েলকাম টু জিও বাংলা। তুমি এর আগেও আমাদের অনেকবার টাইম দিয়েছো, আবার দিচ্ছ। আমরা জানি যে তুমি নতুন তোমার আপকামিং প্রজেক্টের জন্য প্রমোশনে খুব ব্যস্ত, দেবী চৌধুরানীর জন্য। তার মাঝখানেও তোমার বাড়িতে আমরা এসেছি একটু ডিস্টার্ব করতে। আচ্ছা, আমি একটা কথা তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এমন শুনতে পেয়েছি, আমি জানতে পেরেছি তোমার ব্যাপারে অনেক কিছু আমাদের এখনো অজানা আছে। সেটা হচ্ছে একদম 18 বছর বয়সে তুমি দূরদর্শনের জন্য ডকুমেন্টারি সিনেমা বানিয়েছো। ক্লাস 12 পড়তাম। হ্যাঁ, মানে এটা তো একটা অদ্ভুত ব্যাপার। মানে ওই বয়সে ছেলেমেয়েরা যখন অনেক কিছু করে বেড়াচ্ছে বা পড়াশোনা করছে, সেই সময় তুমি দূরদর্শনের জন্য, আর সেই সময়টা দূরদর্শন ছিল না, একমাত্র দূরদর্শনই ছিল, আর কিছু ছিল না। আর সেটা সবচেয়ে সিরিয়াস একটা জায়গা ছিল, মানুষ দূরদর্শনই দেখতো তখন। একদমই। সেই সময় তুমি ওই কাজ শুরু করলে, সেটার পিছনে কি গল্প আছে, কিভাবে শুরু হলো? ওই দেখো, আমার যেটা হচ্ছে মাধ্যমিকের পর থেকেই ফিল্ম ডিরেকশন হওয়ার পোকাটা মাথায় নাড়া যায়। আচ্ছা। তো তারপরে আমি ক্লাস 11 থেকে ওই ফিল্ম নিয়ে যাবতীয় পড়াশোনা করা এগুলো শুরু করি। ব্রিটিশ লাইব্রেরি, আমেরিকান লাইব্রেরি ওগুলোতে যেতাম। ওই রকম করতে করতেই আমার আর যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো সায়েন্স নিয়ে পড়াশোনা করা, তো সেই সব করতে করতেই কীভাবে কাজ করা যায়, কীভাবে কাকে অ্যাসিস্ট করা যায়, না অ্যাসিস্ট না করে কীভাবে, মানে এই যেটা মানে আরও নিজেকে ওই কানেক্ট করার চেষ্টা করছিলাম লোকজনের সঙ্গে, যে কীভাবে বিকজ আমাদের ফ্যামিলিতে তো ইমিডিয়েট ফ্যামিলির মধ্যে তো কেউ নেই ইন্ডাস্ট্রিতে, মানে পুরোটাই নিজেকেই কানেকশনসগুলো জোগাড় করতে হয়েছে। সো সেই করতে করতেই দূরদর্শনের একজন সিনিয়র প্রডিউসারের সঙ্গে আমার আলাপ হয়, অশোক দা বলে। তো উনি সিনিয়র ইঞ্জিনিয়ার কাম প্রডিউসার ছিলেন দূরদর্শনে। কারণ আগে তো এরকম বাইরের হতো না, মানে দূরদর্শনের কাজগুলো হতো তারা যারা ওখানে চাকরি করতেন ওনারাই প্রডিউস করতেন, ওনারাই করতেন, ওই ফরম্যাটটা ওইভাবে ছিল। তো উনি ওখানেই চাকরি করতেন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে, ওখানকার এই ধরনের সায়েন্সের ওপর যে ডকুমেন্টারিগুলো হতো উনি প্রডিউস করতেন। আচ্ছা। তো ওই জন্য যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং ওরা চাইছিল একটু মানে অন্যরকম প্যাকেজিং, একটু নতুন যুগের সঙ্গে যাতে তাল মিলিয়ে প্যাকেজিংগুলো হয়, তো সেই করতে গিয়ে ওনার সঙ্গে আলাপ। এবং আমার যে প্রথম যে ডকুমেন্টারিটা হয় সেটা হচ্ছে গঙ্গার ওয়াটার পলিউশনের উপর। আচ্ছা। তো যেহেতু তখন ওই সাবজেক্টটাও খুব মানে একদমই আমি যেটা আর্লি 90s এর কথা বলছি, সেই কারণ ওই সময়টায় গান, নাটক, সিনেমাতেও ওই ব্যাপারটা ছিল। তো এবার যার ফলে সেটা করতে গিয়ে আমাকে প্রথমে বলেছিল, আচ্ছা তাহলে শুভ্রজিৎ তুমি আমাকে দাও স্ক্রিপ্টটা তৈরি করে দাও, মানে তোমার কীরকম রিসার্চ এটা নিয়ে আছে। তো সেটা নিয়ে পড়াশোনা করে স্ক্রিপ্টটা দূরদর্শনে জমা দিয়েছিলাম। তো যারা ওই ডিসাইডিং কমিটি আছে তাদের ভালো লেগেছিল, দিয়ে এই তখন অত ছোট বয়সেই প্রথম ডিরেকশনের সুযোগ। একটা অদ্ভুত ব্যাপার মানে। এবং আমার না এটা সবচেয়ে আমার মজার জিনিসটা হলো আমার জীবনের প্রথম শুটিং অ্যাজ এ ডিরেক্টর, সেটা হচ্ছে গঙ্গার মাঝখানে ওই ডিঙি নৌকোতে। কারণ ওই যেখানে গঙ্গাতে যে সুয়েজগুলো পড়ে সেইগুলো তখন তো আরও বাজে অবস্থা ছিল, মানে আজ থেকে কত বছর আগে, 30 বছরের উপর আগে। তো সেইখানে সেইগুলো শ্যুট করতে করতে আমার মনে আছে আমার ওই বোধহয় দক্ষিণেশ্বর থেকে প্রিন্সেপ ঘাট অতটা এসেছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো
মানে তখন বোধহয় জোয়ারের সময় ছিল, মানে নৌকোটা এরকম এরকম করছে, তার মধ্যে ক্যামেরা নিয়ে কাজটা করার যে একটা অভিজ্ঞতা। ও হ্যাঁ, মানে সেই তো একটা প্রচন্ড একটা রয়েছে, একটা কি বলবো রোমাঞ্চ তো রয়েছে, আর এদিকে ভয়টাও তো রয়েছে, মানে পড়ার একটা মানে প্রচন্ড খিদে, আর তার সাথে ভয়টা, আর তার সাথে তো তুমি মানে তোমার পড়াশোনাটাও তো মারাত্মক চালিয়ে গেছে, মানে কম্পিউটার সায়েন্স বলো, তারপর তোমার হায়ার স্টাডিজ করেছো, তুমি ফিল্মস নিয়ে পড়াশোনা করেছো, তারপর তুমি হার্ভার্ড থেকে প্রাচীন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছো, এনশিয়েন্ট ক্লাসিক্যাল লিটারেচার। অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু তোমার সিনেমার উপর কিন্তু প্রভাব পড়েছে। সেইটাও একটু জানতে চাই আমরা কিভাবে ওটা প্রভাব। এই রে, মানে পড়াশোনার মতো করেছি, মানে হ্যাঁ, তখন কি ওটা ভেবে করেছো যে আচ্ছা এই পড়াশোনাটা করছি পরবর্তী ক্ষেত্রে? না, আমার ওই মানে ছোটবেলা থেকেই ছিল যে আমি ওই ছক বাঁধা পড়াশোনা একদমই পছন্দ করি না, মানে আমাদের কোর্স মেটেরিয়ালের বাইরে সবকিছু পড়তাম, কোর্স মেটেরিয়ালটা পড়তাম না, তো সেই সব করতে করতেই এগিয়ে যাওয়া অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিছু একটা বলছিলে যে গঙ্গার সময় একটা কিছু হয়েছিল। হ্যাঁ, মানে গঙ্গাতে যেটা বলছিলাম, তখনকার দিনে যেটা হতো, এখন তো ডিএসএলআর এর শুট হয়, তখনকার দিনে ইউম্যাটিক বলে একটা ফরম্যাট হতো, সেই ইউম্যাটিক ক্যামেরা ছিল, মানে যখন টেলিভিশনে কাজ যেগুলো হতো সেই ক্যামেরাগুলো তো এই সাইজ, হ্যাঁ, লেন্স নিয়ে মোটামুটি এই সাইজের ক্যামেরা, সেটা নিয়ে ওই ডিঙি নৌকোতে গঙ্গার মাঝখানে, হ্যাঁ, ক্যামেরা সামলাবো না আমাকে দেখবো, মানে যাতা অবস্থা ওটা, মানে ইট ওয়াজ স্কেয়ারি অ্যাকচুয়ালি, ইট ওয়াজ স্কেয়ারি, বাট ওই যেহেতু জীবনে প্রথমবার ডিরেকশন দিচ্ছি, সেই রোমাঞ্চটার জন্য জিনিসটা ওভারকাম। দেবী চৌধুরী রানী এরপরে তোমার একটা ভীষণ বড় প্রজেক্ট, যেটা অনেকদিন ধরে আমরা জানি হচ্ছে, হবে এবং আসছে, ওয়েট করে আছি, এই বছর পুজোতে রিলিজ। হ্যাঁ, পুজোতে রিলিজ, এবং সমস্ত অডিয়েন্সও বসে আছে সেটা দেখার জন্য। বঙ্কিমচন্দ্রর নারী চরিত্র নিয়ে কাজ খুব কম হয়েছে, মানে টেলিভিশনে কাজ হলেও সিনেমায় কাজ কম হয়েছে, সেটা নিয়ে তুমি কাজ করলে এবং সেখানে তুমি একটা হলিউডের যাকে বলে হেল্প পাচ্ছ, ইউএসএর, যাকে আমরা হলিউডই বলতে পারি, একদম বলতে পারি। তো সেইভাবে হয়তো তুমি সেইভাবে প্রচার করনি, কিন্তু এটা সত্যি কথা, ফ্যাক্ট। এটা কতটা চ্যালেঞ্জিং ছিল, মানে কোনটা সিনেমা বানানো এবং সেখানে দেখো যে কোনো অনবোর্ড করা একটা বাইরের কোনো, হ্যাঁ, এটা তো মানে ইউএস, ইউকে, ইন্ডিয়া প্রজেক্ট, হ্যাঁ, মানে ওদের কোনো প্রোডাকশনকে ইনক্লুড করা, তোমার এটা প্রথম ইন্ডিয়া ইউকে অফিশিয়াল কো প্রোডাকশন, যেটা মানে ভারত সরকার এবং ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করছে, দে আর অন বোর্ড অ্যাজ দ্য, কি বলবো, এটার সঙ্গে যুক্ত রয়েছেন তারা। আর না, যেটা বললাম যে আমার অভিযাত্রীকে সাফল্যটা এটা অনেকটা ইজি করে দিয়েছে, টু রিচ আউট টু দিস পিপল অ্যান্ড জিনিসগুলো তাদের কাছে প্রেজেন্ট করা এবং জিনিসগুলোকে ম্যাটেরিয়ালাইজ করা। আর এক্ষেত্রে দেখো, একটা এরকম পিরিয়ড পিস করা একটা হিউজ চ্যালেঞ্জ, আর এরকম একটা বিশাল বড় ক্যানভাসের ছবি, হ্যাঁ, তো আমি যেহেতু জিনিসটাকে খুব হিস্টোরিক্যালি অথেন্টিক করার চেষ্টা করি, তো তার জন্য একটা প্রচুর দিন ধরে আমার একটা প্রি প্রোডাকশন চলেছিল, তো সেইটার জন্যই সময়টা লেগেছে, এবং পোস্টেও একটা হিউজ, বিকজ এটাতে 1142 খানা ভিএফএক্স শট আছে, আচ্ছা, হ্যাঁ, যেটা নর্মালি সাধারণ যে ধরনের ছবিগুলোতে থাকে তার থেকে অন্তত 10 গুণ বেশি। তো এবং এক একটা শটের 18 থেকে 19টা করে ড্রাফট হয়েছে, আমার পছন্দ হয়নি বলে, তো বুঝতে পেরেছো, মানে ভিএফএক্স টিম পুরো মানে 75 জন কাজ করেছে ভিএফএক্স টিমের 6-7 মাস ধরে। তো এইটা তো রয়েছে, এই চ্যালেঞ্জগুলো তো রয়েছে, চ্যালেঞ্জগুলো যেমন রয়েছে, যেমন আরেকটা জিনিস জানতে চাই যে এটা যে কাস্টিংটা যখন তুমি করেছো সেটা কি ভেবে? এগুলো ভীষণ কি বলবো, আমি যখন কাস্টিংটা করি ভীষণ ইনটিউটিভ হয়, মানে আমি যেহেতু তুমিই কাস্ট করো, হ্যাঁ হ্যাঁ, মানে মেইন কাস্ট তুমিই করো। মেইন কাস্ট কেন, একটা কোনো জুনিয়র আর্টিস্ট হলো সেটা আমি সিলেক্ট করি, বিকজ আমি জানি যে কি রকম লুকটা আমার পেছনে দরকার। আচ্ছা আচ্ছা, মেইন কাস্ট তো মানে প্রশ্নই ওঠে না, তো আমি ছাড়া, ওই জন্য বললাম একদম কোনো যদি জুনিয়র আর্টিস্টও থাকেন, তারও কি লুকটা হবে, এজ গ্রুপটা হবে, কি রকম হবে, তার মেকআপ কি হবে, পুরোটাই আমি দেখি। আচ্ছা, সো মানে আলপিন টু এলিফ্যান্ট। তো দেবী চৌধুরানী যখন বানাচ্ছিলে, সেটাও একটা সময় নিয়ে হয়েছে, এবং সেই সময় তুমি নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ফেস করেছো এবং অনেক কিছু ঘটনা ঘটেছে। এরকম কোনো ঘটনা যেটা আমাদের তুমি শেয়ার করতে পারো? এইরকম তো দেখো, একটা এরকম, কারণ তোমরা যখন শুট করেছো, এই লোকেশনগুলো আমি তোমাকে ফলো করার সময় দেখেছি, লোকেশনগুলোই দেখার জন্য বোধহয় আগে সিনেমা দেখতে যেতে হবে। হ্যাঁ, এখানে এই ধরনের লোকেশনে বাংলা ছবি চট করে হয়নি এখন অবধি, মানে ওই জন্যই তো খুঁজে খুঁজে। হ্যাঁ, মানে একদম আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল যে সেটা হচ্ছে
যেহেতু এটা 1770-এর গল্প, 1770 থেকে 1780, তো এখন কিছুই আর অবশিষ্ট নেই। আচ্ছা, হ্যাঁ, মানে নদীটাও এখন তার যাত্রাপথ চেঞ্জ করে দিয়েছে, যে তিস্তা নদীর কথা বলা হয়েছে, সেই পাহাড়গুলো এখন চেঞ্জ হয়ে গেছে, পাহাড়ের চারদিকে মোবাইল টাওয়ার বসানো, ওই রকম গ্রাম পাওয়া যাবে না। তো যার ফলে আমাকে অনেক কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে করতে হয়েছে। তো অডিয়েন্স বুঝতে পারবে না, তারা মনে করবে একটা জায়গারই গল্প, কিন্তু সেটা হয়তো 5-6টা জায়গা মিলিয়ে আমাকে ওই একটা জায়গা ক্রিয়েট করতে হয়েছে। তার উপর সেখানে আবার তোমার সেট ক্রিয়েট করা হয়েছে, তার উপর সেখানে আবার ভিএফএক্স দিয়ে এনহ্যান্স করা হয়েছে। তোমার আকাশের কথা চিন্তা করো না, সেই সময় আজ থেকে 250 বছর আগে তো এরকম পলিউশন ছিল না, আকাশটাই তো ডিফারেন্ট, রং আলাদা। হ্যাঁ, তো এই ধরনের মানে দিস আর মাইনর ডিটেলস বাট দিস ম্যাটার্স অ্যাকচুয়ালি। তো সেই জন্যই মানে এই ডিটেলিং এর কাজগুলো করার চেষ্টা করা হয়েছে বলেই এতটা সময় লেগেছে। সেটা তো খুবই মানে স্বাভাবিক। আমাদের কস্টিউমের ক্ষেত্রে মানে এরকম করে জাস্ট ড্রেসারের কাছ থেকে কস্টিউম নিয়ে এসে কস্টিউম পরানো হয়নি, বিকজ সেই সময় যেটা হতো, সেই সময় তো তাঁতে বোনা হতো, তখন তো মিলের জিনিস হতো না, তো তাঁতে বোনার তোমার বুনুনটা ডিফারেন্ট হয়। আচ্ছা। এবং সেই সময় সিনথেটিক ডাই হতো না, তখন সব ন্যাচারাল ডাই, তো ন্যাচারাল ডাইয়ের রং আর সিনথেটিক ডাইয়ের রং আলাদা। তো সব কটাই তাঁতে ওরকম থান বোনানো হয়েছে শান্তিপুর ফুলিয়ার তাঁতিদের দিয়ে, সেইটাকে ন্যাচারাল ডাই করে আমাদের যে রং দরকার সেটা করানো হয়েছে। সেই সময়ে জরির বা সুতোর কাজ যেগুলো, সেগুলো সব হাতে করানো হয়েছে, এইভাবে সব কস্টিউম তৈরি হয়েছে। মানে কস্টিউম মেকআপ সবের দিকেই তুমি প্রচুর ডিটেইলসে গেছো। হ্যাঁ, সিন্স আই এম দ্য প্রোডাকশন ডিজাইনার এন্ড দ্য রিসার্চার অফ দ্য প্রজেক্ট অ্যাজ ওয়েল। আচ্ছা। তো ওইগুলো আমি মানে কারোর উপর জাস্ট মানে ওনারা ডেফিনেটলি এক্সিকিউট করেছেন, বাট ওনাদের তো সেই আমাকে ক্রিয়েটিভ এবং যে রিসার্চের যে ইনপুটটা তো আমাকে দিতে হবে না। তো প্রত্যেকটা লুক তোমার একবার করে রিভিল যখন হয়, প্রত্যেকটাই চমক তৈরি করে। এইটার পিছনে তার মানে এত কিছু খাটনি ছিল, সেটা বোঝা যাচ্ছে মাসের পর মাস। এবার আমরা কথা বলবো অভিযাত্রী নিয়ে, যেটা নিয়ে বহুবার তুমি কথা বলেছো। তাও বলতে চাইবো যে অপুর কাহিনীর পরবর্তী পর্যায়টা তুমি করেছো, মানে সত্যজিৎ রায়ের কাজ হাত দিতে মানুষ ভীষণ ভয় পায়, সেই জায়গায় তুমি সেইটার একটা অন্য রূপে পৌঁছে দিয়েছো তোমার গল্পকে, পরবর্তী পর্যায়টা, যেটা উপন্যাসে আছে। হ্যাঁ, একদম। তো সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল বানানোর ক্ষেত্র এবং রিলিজ করার ক্ষেত্র? এই তো মানে এটা কথা আছে না, টেকিং দ্য বুল বাই দ্য হর্ন, তো ব্যাপারটা তাই। হ্যাঁ, মানে আমাদের তো বাঙালিদের কিছু হোলি কাউ ব্যাপার আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, এগুলোতে হাত দেওয়া যায় না, তো ব্যাপারটা সেটা। তো এবার চ্যালেঞ্জটা নিয়েছিলাম, তো এবং সেটা যেহেতু সবকটা ফেস্টিভ্যালেও প্রচুর সমাদৃত হয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলো, আর কমার্শিয়ালও ইট ডিড ওয়েল, তো মনে হয় যেটা চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটাতে সফল হয়েছে। এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, এতগুলো পুরস্কার পেয়েছে এই সিনেমাটা, 42টা নমিনেশন, 28টা অ্যাওয়ার্ড, একদম সেইটা মানে মনে রাখাও মুশকিল, এত অ্যাওয়ার্ড পেয়েছে, একমাত্র ক্রিয়েটারই মনে রাখতে পারে সেটা। তো তারপরে তোমার জীবন কতটা বদলেছে? পার্সোনালি কিছু বদলায় না, পার্সোনালি কিছু বদলায়, আমি যেরকম সেরকমই আছি, ওটা নিয়ে হয়। কাজের ক্ষেত্রে ডেফিনেটলি তো একটা সুবিধা এটা হয়, যেহেতু এই রেকগনিশনস গুলো থাকে, তো তার ফলে আরো বৃহত্তর প্রেক্ষাপটে নিজেকে প্রেজেন্ট করার একটা সুযোগ যখন সামনে খুলে যায়, সেটাই তো সেটাই তো যার ফলে, এবং ওই অভিযাত্রী কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছিল, এবং যে ধরনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কানেকশনস হয়েছিল ছবিটার সুবাদে, সেটা সূত্র ধরেই কিন্তু আজকে দেবীচূড়ানীর মতো এরকম একটা মানে বাংলার এখনো অবধি সবচেয়ে বড় বাজেট একটা ছবি, সেটা সেই জন্যই করতে পারছি। আর এটার সুবাদে পরেরগুলোর জন্য সেভাবে প্ল্যান আছে, সো ইটস আ কাইন্ড অফ একটা স্টেপিং স্টোন। রাইট। এবার তোমার ডকুমেন্টারিগুলো নিয়ে আরেকবার একটু কথা বলি, সেগুলো একদম অসাধারণ এক কথায়। তো এই যে ফিল্ম এবং ডকুমেন্টারি, এটার মধ্যে যে পার্থক্যটা, সেটা যদি একটু শেয়ার করো। দেখো, ফিল্ম ইজ আ ফিকশন, আর ডকুমেন্টারি হচ্ছে এমন একটা মিডিয়াম যেটা দিয়ে তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে পারো, তার মধ্যে মূলত নন ফিকশন হলেও সেখানে নিয়ে তুমি রিয়েল লাইফ ইনসিডেন্টস, তারপর সেটার মধ্যে অনেক কিছু সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডের কিছু হতে পারে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের হতে পারে, আর্কিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের হতে পারে, বা আমি যেগুলো করতাম হিমালয়ান ট্রাইবসের ওপর,
আচ্ছা। তো সেই রকম হতে পারে। তো সেগুলো তো ভীষণই ফ্যাসিনেটিং, বিকজ তুমি সত্যি লোকদের নিয়ে, সত্যি ঘটনা নিয়ে তুমি একটা উম একটা ডকুমেন্টারি তৈরি করছো। তো সেইটার জার্নি ইজ টোটালি ডিফারেন্ট। আর ফিকশন হচ্ছে তুমি আম নিজের একটা কোনো হয়তো কোনো উপন্যাস থেকে নিয়ে, বা নিজেরই একটা কোনো গল্প মাথায় এলো সেটাকে নিয়ে, সেটাকে তুমি আইডিয়াটা ডেভেলপ করছো, স্ক্রিপ্ট করছো, করে একটা পুরো একটা মেক বিলিভ ওয়ার্ল্ড ক্রিয়েট করছো, একটা ফিকশনাল ওয়ার্ল্ড ক্রিয়েট করছো, হ্যাঁ। যেটা তোমারই মানে একদমই তোমার ব্রেন চাইল্ড, সেইটাকে বড় পর্দাতে রূপান্তরিত করা হচ্ছে। সো ইটস এ টোটালি ডিফারেন্ট জার্নি অলটুগেদার। এইটার মধ্যে আমার একটা কথা মনে পড়লো, রিসেন্টলি আমি তোমার একটা ইন্টারভিউতে শুনলাম যে তুমি এমন একটা জায়গায় কাজ করতে গেছিলে, হিমালয়ান ট্রাইবদের ওপর নিয়ে তুমি এইমাত্র বললে, আর এই সমস্ত কথা বলার সময় বাইরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা পাচ্ছি। তো সেইখানে আমি শুনলাম, আবার আসি কথায়, তালিবানদের সাথে তোমার কোনোভাবে ফেস টু ফেস এরকম একটা কিছু সিচুয়েশন অনেকবারই হয়েছে, সেটা আমরা একটু শুনবো এবং অডিয়েন্সকে শোনাবো। এই রে। হ্যাঁ, কারণ কতটা সাহসিকতার পরিচয় ওইখানটায় দিয়েছো, তারপরে তো দেবী চৌধুরানী বানিয়েছো, সেটা তো এইগুলো তো আরো সাহসের ব্যাপার। ছোটবেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তার মানে থেকে কি হয়েছিল এক্স্যাক্টলি? আমি তো ওখানে যখন পিওকে তে শুট করতে গিয়েছিলাম, কাশ্মীরে 1 মাস ছিলাম, তারপর সেখান থেকে পিওকে তে মুজাফফরাবাদে, বিকজ ওখানে গিলগিট বালতিস্তান বলে একটা জায়গা আছে পিওকে তে। তো সেখানে একটা ট্রাইব আছে। তো এইখানে যখন আলেকজান্ডার এসেছিলেন, দিয়ে তখন তাদের সৈন্যরা ওখানে করে লোকালদের বিয়ে করে, এবং তাদের যে সন্তান সন্ততি হয় সেই ট্রাইবরা ওখানে এখনো রয়েছে, এবং একটা মুষ্টিমেয় একটা জনগোষ্ঠী, তারা একটা ছোট জায়গার মধ্যে থাকে, এবং তাদের নিজেদের মধ্যেই বিয়ে হয়, তারা বাইরে বিয়ে করে না। তার ফলে ওদের জিন পুলটা খুব উইক, মানে হয়তো ভবিষ্যতে, মানে খুব নিকট ভবিষ্যতেই হয়তো তারা এক্সটিংক্ট হয়ে যাবে, যেহেতু তারা নিজেদের মধ্যে বিয়ে করে এবং জিন পুলটা খুব উইক হয়ে গেছে। তো তাদের নিয়ে ডকুমেন্টারি করতে গিয়েছিল। তো এবার যেটা হয়, আমি যখন গেছিলাম অনেক দিন আগে, আমি বলছি অন্তত 20 বছর আগে, আচ্ছা 2005-06, হ্যাঁ, তখন ডকুমেন্টারি করতাম খুব। সো আর তখন আমার মিড-20s বয়স, সো আমারও বয়স খুব কম। তো সেখানে ওখানে যখন গেছি, আমাদের পুরো একটা ইন্টারন্যাশনাল ক্রু টিম ছিল, আর ওই জায়গাতে সন্ধ্যেবেলার পর কোনো ইলেকট্রিসিটি থাকে না। আচ্ছা। তো সেখানে তখন ওই জেনারেটরে একটা গেস্ট হাউস মতো আছে, সেখানে 6টার পর থেকে জেনারেটর চালায়, এবং সেটা জেনারেটরটা কিন্তু ওই রাত্রি 8টা-9 অবধি চলে, তারপর কোনো লাইট নেই। আচ্ছা। হ্যাঁ, মানে যে তেল শেষ হয়ে গেল তো পুরো লাইট পুরো ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, তো এইরকম একটা জায়গা, একদম পুরো চারদিকে বরফে ঢাকা পাহাড়, উল্টো দিকে একটু দূরেতেই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, আর সেখানে ওইরকম একটা গেস্ট হাউস। তো সেখানে তো এবার তখন চিন্তা হলো যে রাত্রিবেলা যদি কোনো এমার্জেন্সি দরকার পড়ে, তখন তো আর তো -5 টেম্পারেচার, এবার ব্যাটারিগুলো তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো তখন বাই চান্স যদি এমার্জেন্সি হয়, লাইট কোত্থেকে পাওয়া যাবে? মানে কেউ যদি বাথরুমও যেতে চায় তো আছাড় খেয়ে পড়বে, জায়গাটা তো চেনে না। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো তখন আমরা কোথাও থেকে একটা মোমবাতি কিনতে হবে, এবং ওখানে গিয়ে মোমবাতি কিনতে হবে তো কেউ জানতো না। তো এবার সেই মোমবাতি কিনতে এবার কে যাবে, সবাই সবাইকে ঠেলাঠেলি করছে, আর তাও আমি বলছি ঠিক আছে আমি যাচ্ছি, বিং দ্য লিডার অফ দ্য টিম, তো আই শুড টেক দ্য অনার্স। তো তখন ওখানে সেই মোমবাতি কিনতে গেলাম, ওখানে জিজ্ঞেস করলাম যে লোকাল গাইড কোথায় পাওয়া যায়। তো এটা কিছু দূরে একটা দোকান ছিল, সে বললো ওই দিকে সোজা, চারদিকে গুটগুটে অন্ধকার। তো এবার সেখানে, আর ওই কিন্তু পাহাড়ি জায়গাতে দেখবে সন্ধেবেলাতে, মানে স্কাইলাইট হয়তো ছিল বা চাঁদনি রাতে, এই মুহূর্তে আমার মনে নেই, বাট সন্ধেবেলাতে কিন্তু আমার ওই দেখতে কোনো অসুবিধা হচ্ছিল না, তার মানে বোধহয় চাঁদনি রাত ছিল বোধহয়, সেরকম সন্ধেবেলা সেইটা অসুবিধা হয়নি। বাট ওই রকম দূরে একটা ঝোপড়া মতো একটা জায়গা, সেখানে বিক্রি টিক্রি হয়। তো সেখানে গেলাম তো কিনতে, তো সেখানে গিয়ে দেখে সেই একদম তালিবান বলতে আমাদের যেরকম বুঝি সেরকম, মাথায় পাগড়ি, এত বড় দাড়ি, ঝোপা টোপা, একদম হ্যাঁ, মানে তারাই দোকান চালায়, তারাই বসে রয়েছে, ওখানে আড্ডা মারছে সন্ধ্যেবেলা, এ করছে। অস্ত্রগুলো ছিল না, বাট AK-47 সঙ্গে নিয়ে ছিল না, কিন্তু তারা সব বসে আড্ডা মারছে, তো তারাই বিক্রি করছে। আপ কাহা সে আয়ে হো, কলকাতা সে আয়ে, ক্যা কাম হ্যায়, তো সেই কথাবার্তা বলে দিয়ে তারপর তো নির্বিঘ্নেই মোমবাতি কিনে চলে এসেছিলাম, এবং বুকটা ভীষণ খুব দুঃখ করছিল। মোমবাতি কেনার এরকম একটা রোমাঞ্চক, মানে রোমহর্ষক যাকে বলে, মোমবাতি কেনার একটা রোমহর্ষক গল্প, এর থেকেও রোমহর্ষক গল্প আছে। এটা কিন্তু আমার
এটা বলছিলাম এটা কবে হয়, এটা হয়তো 2009-10 করে। হ্যাঁ, যত মানে যত কম বয়স ছিল আরো বেশি মানে অ্যাডভেঞ্চারাস ছিলাম, তো এখন তোমার একটু গল্প শুনে আমার মনে হচ্ছে একটু জল হ্যাঁ খাই। জল খেয়ে না প্লিজ, জল খেয়ে না। তারপর তো বলো। এইটা হচ্ছে 2009-10 নাগাদ আমার বম্বেতে একটা, আমার বোধহয় ফার্স্ট কি সেকেন্ড ফিল্মে পোস্ট প্রোডাকশনে কাজ চলছে, তো গ্রেডিং চলছে তখন অ্যাডল্যাবসে। আর মাঝে 2-3 দিন গ্যাপ ছিল, গ্রেডার বোধহয় অসুস্থ ছিল বা কি, এই মুহূর্তে জাস্ট মনে হয়। তো বম্বেতে কোনো কাজ নেই, বসে রয়েছি। প্রডিউসার একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছিল, তো সেই ফ্ল্যাটটার মধ্যে ফাঁকা ফ্ল্যাট, একটা কাজের লোক ছিল খাবার দাবার করে দিত, বসে বসে খুব বোর হয়েছিলাম একদিন। পরদিন কি করব, তো পরদিন আমি আমাদের যেহেতু হিস্ট্রির প্রতি আগ্রহ আছে, তো কানহেরি কেভস দেখতে চলে গেছিলাম। আচ্ছা, কারণ ওটা হচ্ছে তোমার ওই 200 কি 300 বিসি থেকে ফার্স্ট সেঞ্চুরি এডি অবধি অনেক বৌদ্ধদের গুহা আছে। তো যেটা হচ্ছে তোমার ধরো অজন্তা সমসাময়িক। আচ্ছা, হ্যাঁ, এটা অতটা পপুলার না, কিন্তু অনেক লোকই জানে কানহেরি কেভস। তো এটা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক দিয়ে যেতে হয়, এবং সেটা দিয়ে একটা পাহাড়ের চূড়ো, তার মধ্যে গুহাগুলো করা আছে। তো আমি ওরকম বোধহয় পোস্ট লাঞ্চ বেরিয়েছিলাম, দিয়ে করতে করতে জায়গাটা দেখে এতই বিমুগ্ধ হয়ে গেলাম, নিজেই একটু ট্রেক করে সেই পাহাড়টার ওপর গিয়ে বসে রইলাম, গুহাগুলো নিচে, গুম্ফাগুলো, সেই পাহাড়টার চূড়ো, সেটার উপর বসে পুরো সানসেট হচ্ছে, ট্রম্বেটা পুরো দেখা যাচ্ছে, ওই জায়গাতে চুপ করে বসেছিলাম। করতে করতে খেয়াল নেই সানসেট হয়ে গেছে একদম। দিয়ে তারপর আমি তো তাহলে ফিরতে হবে, তো নেমে এসে আর তখন আমি ওটা গাড়ি নিয়ে যাইনি। তো আমার ওখানে একটা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের যে মেন গেট, সেখান থেকে ওই কানহেরি কেভস অবধি তখন শাটল বাস সার্ভিস ছিল। আচ্ছা, যেটা ওই পুরো একদম দরজা জানলা বন্ধ করা টাইপের, বিকজ ওটা হচ্ছে লেপার্ড স্যাংচুয়ারি। ও বাবা, এটা হচ্ছে আসল গল্প, ওটা হচ্ছে লেপার্ড স্যাংচুয়ারি। তো এবার ওখানে মানে তার মানে আমার মনে আছে তখন মিড-ডেতে বেরিয়েছিল, আমি যে ঘটনাটা ঘটেছে তারই বোধহয় 3-4 দিন আগে একটা বাচ্চা ছেলেকে একটা লেপার্ড তুলে নিয়ে গেছে। প্রায়শই হয়। হ্যাঁ, ওটা প্রায়শই এই জায়গাটা হয়। তো এবার সেই ওখানে কি ওই জন্য ওখানে যে শাটল বাস সার্ভিসগুলো, ওই বোধহয় 20 সিটার বাসগুলো হয় না ছোট ছোট, সেইগুলোই চারদিকে লোহার দিয়ে জানলাগুলো বন্ধ ওই রকম করে নিয়ে যাওয়া হয়। তো নিচে এসে দেখি বাসটা বেরিয়ে গেছে। এইবার কানহেরি কেভস টু সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের মেন গেটটা বোধ হয় অ্যারাউন্ড 7-8 কিলোমিটার, মানে পাহাড়ে ট্রেক করে নেমে আসতে হবে, দিয়ে মেন গেটটা আসতে হবে। মাথায় কি বুদ্ধি চাপলো সন্ধেবেলা, এটা ফুলমুন ছিল আমার মনে আছে, ডেফিনেটলি মনে আছে, বিকজ তার একটা কারণ আছে। আমি জিম করবেটের পোকা, মানে গুলে খাওয়া লাইন টু লাইন। হ্যাঁ, তখন আমি মনে করতে চেষ্টা করছি জিম করবেট কি সার্ভাইভাল স্ট্র্যাটেজি দিয়েছে জব বলে, মানে দিস ওয়াজ হিলেরিয়াস, এখন মনে পড়লে হাসি। হ্যাঁ, তো আমি এরকম করে এসেছিলাম, আমার মনে আছে যে দূরে এই গাছটা দেখা যাচ্ছে, আচ্ছা তো মনে করছি জিম করবেট কি বলেছিলেন যে ওই রকম গাছে কি লেপার্ড থাকতে পারে, সেটা কি ঘাড়ে কতটা ডিস্টেন্সে লাভ মারতে পারে, আমি এইসব ক্যালকুলেশন করছি। হ্যাঁ, কতদিন আগে তুমি চিন্তা করো, আই ওয়াজ রিয়েলি মানে অনেক বয়স, একদম ইয়াং এজ। হ্যাঁ, সন্ধেবেলা জলের যে ধারগুলো সেখানে জল খেতে আসে, তো আমি একদম ভালো করে যেসব দেখছি যে ওখানে জল খেতে কেউ এসেছে কিনা, তাহলে সেই অনুযায়ী করবো, মানে এইভাবে করতে করতে মানে ইষ্টনাম জব করতে করতে এসেছি। হ্যাঁ, এক জায়গাতে দেখলাম কিছু লোকাল লোকজন ওখানে কাঠ কেটে যাচ্ছে, বললাম তাহলে এই জায়গাটা বোধহয় সেফ, যে তারা ওই একটা জায়গা ক্রস করছে কাঠ কেটে, ওখানে অনেক লোকালরাও তো থাকে যাদের সঙ্গে প্রচুর লেপারদের কনফ্লিক্ট হয়, একই জোন ওরা ভাগ করে বলে। তো তখন দেখলাম ওই জায়গাটা একটু 10 মিনিট একটু ধরার প্রাণ এলো যে না, তাহলে এখান দিয়ে লোকজন যাতায়াত করে, মানে এইটা ঠিক জায়গা। কিছু কিছু জায়গা ছিল মানে রিয়েলি স্কেয়ার্ড, আমি দাঁড়িয়ে অন্তত 10 মিনিট ধরে ওয়েট করছিলাম, বিকজ রাস্তাটা পাহাড়ি নেমেছে, এরকম করে একটা বড় পাথর আর্ধেকটা রাস্তার অবধি পাশের পাহাড়টা থেকে, তার উপর এত কিছু ঝোপ, মানে কিছু দেখতে পাচ্ছি না পাহাড়টার উপর যদি কেউ বসে থাকে। হ্যাঁ, মানে আমি যদি ক্রস করে যাই পেছন থেকে লেপারটা লাফে আমি দেখতে পাবো না, মানে এবার অনেক কিছু আছে, আমি সোজা গিয়ে তারপর আমার মানে মানে ব্যাক করে আবার এম করে করে দেখতে দেখতে গেছি যে ওখান থেকে কেউ লাভ মারছে কিনা, মানে লাভ মারলে কিছু করতে পারতাম না। তো বাট এইরকম করতে করতে কিন্তু আমি পুরো মেন গেট অব্দি এসেছি, মানে বেশ মানে অনেক মানে 2-3 ঘন্টা বোধহয় লেগেছিল, মানে এত সময় নিয়ে ধীরে 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 আমি এসেছিলাম, ঘেমে নিয়ে চান হয়ে টেনশনে ঘেমে গেছিলাম পুরো, স্বাভাবিক মানে। হ্যাঁ, মানে এটা নিয়ে তো একটা সিনেমা বানানো যায়। হ্যাঁ, মানে আর কোনো সাবজেক্ট লাগবে না, রিয়েল লাইফ স্টোরি দিয়ে, মানে এটা আমি কোনোদিন ভুলবো না, জানো তো, মানে বুক ধুকপুক করছে এখনো ভাবলে, একটা ওরকম হয় না, ধরাস হয়। এখন খুব রোমাঞ্চ লাগে, খুব মজা করে গল্পটা বলছি,
মানে সেদিন মানে রাত্রিবেলা তুমি অসম্ভব কর্মকাণ্ড করে ফেলেছো হ্যাঁ, পার্সোনাল লাইফে। একদম। দিয়ে তারপর মেন গেটের সিকিউরিটি গুলো না পুরো ভূত দেখার মতো চমকেছে, লা পাগল है क्या यहाँ पर शाम को आप पैदल आ रहे हैं, मैं क्या करूं बस छूट गया। তো এইটা একটা মানে খুবই সাংঘাতিক। মেমোরেবল ইনসিডেন্ট একদম। মানে দারুণ গল্প, তোমার জীবনের দারুণ দারুণ গল্প আমি আজকে শুনতে পেলাম। এর আগের কোনো ইন্টারভিউতে কিন্তু আমাদের অ্যাটলিস্ট না। মনে নেই যে এই ধরনের শুধু কাজ নিয়েই কথা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমি তোমাকে একটা অন্য ধরনের প্রশ্ন করছি। যেমন ধরো এখন টেকনোলজির একটা বিশাল চেঞ্জ এসেছে, সেটা তো এফেক্ট ফিল্মেও পড়েছে, মানে পড়াশোনা থেকে সিনেমা সব ভীষণভাবে। জায়গাতেই টেকনোলজির একটা মানে প্রভাব পড়েছে আমাদের ওপরে। সিনেমায় যে টেকনোলজির চেঞ্জ এসেছে লাস্ট কয়েক বছরে, যেমন এআই এর ভীষণভাবে ব্যবহার হচ্ছে, নতুন জেনারেশন এআই এর হেল্প নিয়ে তোমার সিনেমা বানাচ্ছে, ডকুমেন্টারি বানাচ্ছে। তোমার এটার সম্বন্ধে কি ধরনের মতামত? তুমিও কি তাহলে কখনো এই ধরনের কাজ করবে, না করেছো? আমার ইনফ্যাক্ট দেবী চৌধুরানীতেই একটা সিকোয়েন্স আছে ভিএফএক্স এ, আচ্ছা যেটাতে এআই ইউজ করা হয়েছে। আচ্ছা, তা তো- তুমি এইটাকে তার মানে কতটা সাপোর্ট করছো, এবং ভবিষ্যতে তোমার এটা নিয়ে কি দেখো, কোনো পরিকল্পনা আছে? না, পুরো এআই দিয়ে ছবি বানানোর একদমই পরিকল্পনা নেই, আচ্ছা। বিকজ ম্যান পাওয়ারের যে ক্রিয়েটিভিটি সেটার কোনো বিকল্প নেই। এআই হয়তো অনেক কাজটা অনেক ইজি করে দেয়, যেটা হয়তো আমার ম্যান আওয়ার লাগতো সেইটা অনেকটা কম করে দেয়। আমি যে আচ্ছা। ভিএফএক্স সিকোয়েন্সটা বলছি ওটা হয়তো আমাকে 100 জন লোক হয়তো এক মাস বসে জিনিসটা তৈরি করতে হতো। হুম আমি ওটা যেহেতু এআই দিয়ে জিনিসটা রিক্রিয়েট করেছি, যে সেই হুম। পোর্শনটা, সেটা আমার হয়তো 10 জন লোক এক সপ্তাহে করেছে। ইজি হচ্ছে, হ্যাঁ, টাইম কনজিউমিং, সেটাই বলছি, ম্যান আওয়ারটা কম লাগছে, লাগছে। ম্যান আওয়ারটা কম লাগছে, বাট ম্যান পাওয়ার তো এটার কোনো বিকল্প হয় না। এটা তো মানুষের যে ব্রেন রয়েছে ওটার বিকল্প তো নেই। আচ্ছা, ট্রাভেল বা ভ্রমণ যেটা তোমার সমস্ত কাজের একটা বড় অংশ, একদম। হ্যাঁ, তো সেটা কি তোমার পড়াশুনো থেকে ইন্সপায়ার্ড, সিনেমা বা ডকুমেন্টারিতে যেটা use আমার করেছো? না, মানে দেখো, আমার প্রথম ছবিটাই অ্যাকচুয়ালি চেম্বার ড্রামা ছিল। আচ্ছা সেটা দেখো, প্রথম সিনেমা করতে আসছি, খুবই কম বয়স, বাজেটের একটা রেস্টুরেন্ট ছিল। হুম তো এই সব কিছু নিয়ে ওই রেস্টুরেন্ট কনস্ট্রেন্ট সব কিছু নিয়েই যেটা হয় যে আমি ওটা এতে করতে বাধ্য হয়েছিলাম চেম্বার ড্রামা হিসেবে। হুম হুম। যদিও অরিজিনাল স্ক্রিপ্টে ওটা চেম্বার ড্রামা ছিল না, আচ্ছা তো স্ক্রিপ্টটা চেঞ্জ করতে হয়েছিল আমাকে মনামোর শেষের কবিতা হুম, হুম, রিভিজিটেড। বাট আমি একটু আমি তো খুব একটা টিপিক্যাল যে ধরনের বাংলা ছবি হয় সম্পর্কের গল্প বলে সেরকম ছবি তো আমি করি না। হুম। একটু না, মানে অনেকটাই লার্জ ক্যানভাস একটা ধরার চেষ্টা করি, প্রেক্ষাপটটা হুম হুম। ঐতিহাসিক ছবি করার চেষ্টা করি। Yes. তাতে তুমি যত বাইরেটা দেখাতে পারবে, যত বাইরে তুমি করতে পারবে, তত জিনিসটা ভিজুয়ালি ইন্টারেস্টিং হয়। হুম হ্যাঁ, কারণ আলটিমেটলি তো ইটস অডিও ভিজুয়াল মিডিয়াম, সেখানে ভিজুয়ালটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। তো যার ফলে আর সেখানে একটা সুপ্ত তো একটা ব্যাপার থাকেই। ডকুমেন্টারি করার জন্য আমি এত জায়গা ঘুরেছি, মানে আমার 60% অফ দ্য হিমালয়াস ঘোরা। ও হ্যাঁ, তো তবে এত দেশ বিদেশ যেতে হয়েছে আমাকে ফেস্টিভ্যালের জন্য করতে, তো একটা ঘোরাটা তো একটা নেশার মধ্যে রয়েছে। তো ওই জন্য হয়তো অবচেতন মনে আমার যখন আমি একটা কোনো সাবজেক্ট সিলেক্ট করি বা একটা গল্প সিলেক্ট করি, হুম তো হুম। হয়তো ওটা চলে আসে আমার মনে হয়। আচ্ছা, আর আরেকটা কথা মানে অনেকের অজানা আছে, সেটা হচ্ছে যে তুমি থ্রিলার নিয়েও কাজ করেছো। হ্যাঁ, চোরাবালি, সিন্ধুক রহস্য, তিনটে কাকাবাবু এই করেছে, এই তিনটে ধরনের কাকাবাবু। কাজগুলো তুমি করেছো, রাজবাড়ির কিন্তু রহস্য। এখন আর সেটা দেখা যাচ্ছে না রিসেন্ট কাজে, মানে সেটা কি ফিউচারে কোনো প্ল্যান আছে? হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট তো আমি যে আমার যে অ্যানাউন্সমেন্ট যে নেক্সট দুটো ছবি রয়েছে তার আচ্ছা। মধ্যে একটা তো কাল মৃগয়া। তো হ্যাঁ, কাল এটার একটা আমি ছোট কাল দেখেছিলাম। মৃগয়া হচ্ছে ইটস আ ডিটেকটিভ থ্রিলার, আচ্ছা কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট। তো সেটাই, মানে আমার ওই রিসার্চ করে কাজ করতে বেশি ভাল লাগে। ইতিহাস, মাইথোলজি সবসময় তোমার কাজে মাইথোলজি না, আচ্ছা হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি। আচ্ছা আচ্ছা Mythology is something else. Yes. So I'm not interested in mythology. আচ্ছা I'm more interested in recreating history. Because আমি ছোটবেলা থেকে ধরো রিডলি স্কটের ছবি দেখে বড় হয়েছি, হুম বা আকিরা কুরোসাওয়ার ছবি দেখে বড় হয়েছি। তো আমার, বা ধরো তুমি সত্যজিৎ রায়ের যে ছবিগুলো বলো, হুম হুম। সেগুলো মানে তুমি পথের পাঁচালী কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইটস এ পিরিয়ড পিস, একদম। কারণ ওটা স্বাধীনতার আগের গল্প। হুম তো সেই ধরনের যে যে ভিজুয়ালসগুলো বা সেই ধরনের যে গল্পের কথন, হুম। সেইটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে।
তো সেই জন্যই আমি এই ধরনের ছবি করতে বেশি পছন্দ করি। মানে তুমি বলছো যে ছোটবেলা থেকেই তুমি এই ভেবে যে ইন্সপায়ার্ড, এই ইন্সপিরেশনটা তুমি ফ্যামিলি থেকে, তোমার বলো আশেপাশের লোকজন যাকে বলে, তারপর ধরো অনেক সময় টিচার্সদের একটা প্রভাব থাকে জীবনে, ওটা একটা খুব বড় ইম্প্যাক্ট। এইরকম কি প্রভাব থেকে তোমার এটা মনে হয়েছে? না গো, মানে সেইটা না, পুরোটাই আমার অ্যাকচুয়ালি সেলফ গ্রোমিং। আচ্ছা, মানে দেখো, আমি যখন আর্লি 90s-এর কথা বলছি, সেই সময় বাড়ির ছেলে ডিরেক্টর হবে এটা ভাবতেই পারে না। একদম। হয় ছেলে ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হবে। হ্যাঁ, তো সেখানে তো বাড়িতে লুকিয়ে লুকিয়ে ফিল্ম নিয়ে পড়াশোনা করা, এদিকে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা চলছে, তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে ফিল্ম নিয়ে পড়াশোনা করা। আচ্ছা, তো সেইগুলো তো চলতে ছিলই, তো যার ফলে এটা পুরোটাই সেলফ প্রুভিং। এবং যেহেতু একজন ডিরেক্টরকে তো সব রকম আর্ট ফর্ম সম্বন্ধে জ্ঞান থাকা দরকার, তো সেইটা ওই রবীন্দ্র সদনে গানের অনুষ্ঠান দেখতে যাওয়া, নাচের অনুষ্ঠান দেখতে যাওয়া, তারপর হচ্ছে গোর্কি সদন, ম্যাক্স মুলার ভবন, এখানে প্রচুর ফিল্মের শোজ হতো, বা বিদেশ থেকে এইসব গানের বা নাচের দলরা আসতো, তাদের শোজগুলো হতো, সেইগুলো দেখতে যাওয়া। এইভাবে সেলফ গ্রুমিং করে করে না হয়তো আমার টেস্টটা ওইভাবে তৈরি হয়ে গেছে। নিজে থেকেই গানগুলো শোনা, কী ধরনের গান শুনবো, কানটাকে তৈরি করা। তো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, কারণ আমার যেটা মনে হয় রুটটাকে ভীষণ স্ট্রং রাখতে হয়। সেই মানে টেস্ট প্লেয়ার যদি ভালো হয় না, সে কিন্তু মানে তার যদি ব্যাকরণটা ঠিক থাকে, গ্রামারটা ঠিক থাকে, সে ওয়ানডেও খেলতে পারবে, টি20ও খেলতে পারবে। তো তোমার কি মনে হয় তোমার জীবনের কোন কোন এমন চয়েসগুলো তুমি নিয়েছিলে জীবনে, বা ডিসিশন, যের জন্য তুমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছো? কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটাই জানি না। তুমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছো, নাহলে তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তো পাওয়া যায় না, না এমনি এমনি। হ্যাঁ, মানে ঠিক বা আছে, এতগুলো বড় বড় সাবজেক্ট নিয়ে তুমি কাজ করছো, বাংলায় দাঁড়িয়ে, বাংলার মানে কলকাতা থেকে দাঁড়িয়ে সিনেমা বানাচ্ছো, যেটার প্লটগুলো এরকম একটা ভাস্ট। হ্যাঁ, ওইটা তো চেষ্টা করা। দেখো, আমার তো এই বাংলা ইন্ডাস্ট্রি থেকেই বড় হওয়া, তো সেই বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলা সংস্কৃতিকে তো ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো আমারই পড়ে। সেই জায়গা থেকে অপর্ণা সেন, সৌমিত্র চ্যাটার্জি, এনাদের সাথে কাজ করেছো? হ্যাঁ, কোনো বিশেষ? হ্যাঁ, মানে ইনফ্যাক্ট অনেকদিন পর আমি যে এই ডকুমেন্টারিটা করেছিলাম হিস্ট্রি চ্যানেলের জন্য, মানে অনেক যুগ পর ওনারা আবার এক হয়েছিলেন আমার ছবিটা, মানে ছবি না, ইটস এ ডকুমেন্টারি, তাতে ফিকশন পার্টটাতে ওনারা ছিলেন। তো তাতে ওনারা কোনো বিশেষ মুহূর্ত, কথা শেয়ার করবে তুমি? ও বাবা, মানে তখন এটাও বলছি, ধরো এটা 2005-06, হ্যাঁ, আরো 20 বছর আগে, আরো বাচ্চা। সেখানে রিনাদি ডেকেছিলেন বাড়িতে এসো স্ক্রিপ্টটা শোনাবে। কেমন লাগছিল সেই দিনটা? বাবা, মুখ পুরো দূর করছে পুরো। নিউ আলিপুরে ওনার বাড়িতে গেছিলাম, আলিপুরে ওনার বাড়িতে গেলাম, গিয়ে মিট করলাম, স্ক্রিপ্টটা শোনালাম। হ্যাঁ, ভালো এটা, বিকজ এই যে সাবজেক্টের উপর করা, যে জিসাস ক্রাইস্ট ইন কাশ্মীর, তো এটা নিয়ে ওনার বাবারও খুব পড়াশোনা ছিল, চিদানন্দ দাশগুপ্ত, তো সেইটা একটা কোথাও কানেক্ট করেছিল। এবং উনি ওনার চিদানন্দ বাবুর ব্যাপারে, মানে এই যে ওনার ইন্টারেস্ট ছিল সেটা নিয়ে কথা বলেছিলেন। ইনফ্যাক্ট সেই সময় চিদানন্দ বাবু বেঁচেও ছিলেন এবং আমার সঙ্গে আলাপও হয়েছিল। আচ্ছা, চিদানন্দ বাবুর সঙ্গে আলাপ হয়েছিল এটা নিয়ে। সো আর সৌমিত্র কাকুকে তো মানে সে একই, না আমি এটা করবো না, কাকু তুমি না করলে আমি এটা করবোই না, দিয়ে ওনাকে মানিয়েছিলাম। তো অনেক দিন পরে রিনাদি এবং সৌমিত্র কাকু ক্যামেরায় দুজনে একসঙ্গে হন আমার ডকুমেন্টারিতে। এটা বড় অ্যাচিভমেন্ট তোমার জন্য। হ্যাঁ, আমার মানে খুব ভয় ছিলাম 2 দিন। তো এইটা একটা খুব মজার ইনসিডেন্ট আছে। NT1-এ শুট হচ্ছিল, সেট হয়েছে, রিনাদি এসেই মেকআপ রুমে চলে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি, প্রোডাকশনে কয়েকজন রয়েছে, তো আমাদের প্রোডাকশন কন্ট্রোলার এসে বললো, রিনাদি তোকে ডাকছে, যা। আমি তখন পুরো ইউনিটে আমি সবচেয়ে জুনিয়র বাচ্চা। আচ্ছা, গেছি, দরজায় নক করেছি, দিদি আসবো? কে? আমি বলছি, আমি বলছি, আমিটাকে, সবাই তো আমি। এই ডায়লগটা আমি কোনোদিন বলবো না, আমি রাজা বলছি দিদি, এইসব। তো এই ডায়লগটা না, আমি তখন এত নার্ভাস হয়ে গেছিলাম না, আমি বলছি এবং ভেতর থেকে সবাই তো আমি। তো এটা আমি কোনোদিন ভুলবো না, এই ডায়লগগুলো। আরেকটা বড় কথা, তোমার কাজ করেছো তুমি এআর রহমান স্যারের সাথে। হ্যাঁ, মানে উনি আমার আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য একটা ডকুমেন্টারি করেছিলাম, গভর্নমেন্ট অফ বাংলাদেশের সঙ্গে 71-এর যুদ্ধের ওপর। তো ওটা যে থিম মিউজিক, সেটা এআর রহমান করেছে। সেই সময়ের একটু অভিজ্ঞতা, মানে ওনার সাথে কাজ না, এইটা পুরোটাই হয়েছিল মানে দিল্লি থেকে, মিনিস্ট্রি লেভেল থেকে হয়েছিল। ওনার সঙ্গে আমার অতটা ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল না, বাট আই ওয়াজ ফরচুনেট এনাফ যে
একটা টাইটেল কার্ড যাচ্ছে, সেখানে মিউজিক ডিরেক্টর হিসেবে নাম যাচ্ছে এআর রহমান, আর ডিরেক্টর হিসেবে নাম যাচ্ছে আমার। সো বহু জায়গায় বহু ক্ষেত্রে তোমার কাজ রয়েছে actually। হ্যাঁ, মানে এইটা করতে গিয়ে যেটা হয়েছিল, এটার প্রিমিয়ার হয়েছিল দিল্লির বিজ্ঞান ভবনে, আচ্ছা, যেখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরিমনিটা হয়। তো সেইখানে গিয়ে, এবং দিল্লির বিজ্ঞান ভবনে তখন এটা যে সময় এটা হয়েছিল, এটা বছর 10 আগে, সেই সময় তখন এখন অনেক ক্যালিব্রেটেড, অনেক উন্নত হয়ে গেছে ওদের পুরো এন্টার ইলেকট্রনিক যেখানে প্রজেকশনটা হয়, যে সাউন্ড সিস্টেম, সেগুলো সব চেঞ্জ করেছে। কিন্তু 10 বছর আগে এতটা উন্নত ছিল না, তখন রিভ্যাম্পটা হয়নি। তো আমার মনে আছে আমাদের বিজ্ঞান ভবনের পুরো এন্টায়ার অডিও অ্যান্ড ভিডিও ক্যালিব্রেশনটা আমাকে ওখানে গিয়ে করতে হয়েছে। আচ্ছা, সো ওটা একটা কিন্তু হ্যাঁ, মানে বিজ্ঞান ভবনের ক্যালিব্রেশনটা আমার সেই সময় করা ছিল। দারুণ ব্যাপার। এবার কতগুলো ছোট প্রশ্ন উত্তর রাউন্ড আমি করব, মানে একটা শব্দে উত্তর দিতে হবে, কিন্তু বেশি ভাবা যাবে না, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে ফিল্ম বানাবো, ফ্যামিলি সাপোর্ট পেয়েছিলে না? না, একদম। এখনো তুমি হাতে লেখো না ল্যাপটপে? হাতে লিখি। একা থাকলে কি করো? টিভি দেখি, বই পড়ি, গান শুনি। এমন যদি কোনো সময় ফেরত যেতে চাও, কোন সময় ফেরত যেতে চাইবে? 200 কে 300 বিসি। তাই? ইন্টারেস্টিং, কিন্তু কেন? চাণক্যের কাছে পড়াশোনা করতেছে। আচ্ছা, আরেকটা কথা, শুভ্রজিৎ মিত্র কি ফুডি? একদমই না। হ্যাঁ, সেটা তো দেখেই বোঝা যায়। রান্না করতে পারে? রান্নাঘরের দিকে মারাই না। মানে না রান্না করার শখ আছে, না খাওয়ানো, মানে না খাওয়ার শখ আছে, না খাওয়ানোর শখ আছে? না না, খাওয়ানোর শখ আছে। বন্ধু মানে বাইরে? হ্যাঁ, সে বাইরে। রান্না তো বাড়িতে হলে কি আর সুইগি, জোম্যাটো। ঘুমিয়ে স্বপ্ন দেখতে পছন্দ করো না জেগে? ঘুমিয়ে। অনেক রকমের আননোন ফ্যাক্ট আজকে জানতে পারলাম তোমার ব্যাপারে। তোমার সিনেমা আরও আসুক, আমরা চাই, আমরা দেখব। এবং তোমার সিনেমার মধ্যে যেমন একটা নস্টালজিয়া আছে, একটা প্রতিবাদের ভাষা আছে, আবার একটা আশাবাদ আছে কোথাও। তো শেষ প্রশ্নটা করতে চাইবো যে তুমি নিজেকে কিভাবে অনুপ্রাণিত করো? ভালো কাজ করতে হবে, আরো বড় কাজ করতে হবে, বাংলাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে হবে। কোনো মানুষ বা কোনো ঘটনা যা তোমাকে ইন্সপায়ার করেছে জীবনে, ভুলতে পারবে না? মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সে অসংখ্য আছে। আচ্ছা, মানে ওইরকম করে একটা পিন পয়েন্ট করে কিছু বলা যায়। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য, জিও আড্ডায় আসার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সিনেমা শুধুমাত্র বিনোদন নয়, এটা একটা ইতিহাস লেখা, যে রাস্তাটাই দেখিয়েছেন ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র। থ্যাংক ইউ ওয়ান্স মোর। আর আপনাদের সকলকে বলবো, আপনারা প্লিজ জিও আড্ডা দেখুন। এরকম আরও নতুন নতুন গেস্ট নিয়ে আমি মনীষা চলে আসবো পরের এপিসোডে। দেখতে থাকুন জিও বাংলা। থ্যাংক ইউ সো মাচ।